তো রাত ঠিক 2টো। মেঘনা শুয়ে আছে, বাইরে থেকে দরজায় কেউ কন্টিনিউয়াসলি করাঘাত করে চলেছে। সে অনেক ডাকাডাকি করে কিন্তু কারোর উত্তর বার্তা পায় না। তারপরে সে বাথরুমে আসে এবং আয়নার দিকে তাকাতেই সে চমকে ওঠে। সেখানে কোনো একটি মহিলার প্রতিচ্ছবি তার দিকে তাকিয়ে বিচ্ছিরিভাবে হাসছে। এরপরে আয়নাটি আস্তে আস্তে করে ফেটে যায় এবং ওই ভাঙা আয়নার উপরে একটি লেখা ভেসে ওঠে, কুইট অর ডাই। জঙ্গলের মধ্যে একটি অদ্ভুত হোটেল। রাত যখন ঠিক 2টো, চারিদিকে পুরোই নিস্তব্ধ। হোটেলের মধ্য থেকে ভেসে আসতে থাকে ছমছম করে নুপুরের শব্দ, আর কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর পরক্ষণেই দেখা যায় যে কাপেল বা দম্পতিরা এখানে থাকতে আসে তাদের স্বামীরা আচমকাই ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে। কিন্তু কেন? আর পরবর্তীতে দেখা যায় তাদের স্ত্রী বা প্রেমিকরা প্রেগনেন্ট ছিল। এমন অদ্ভুত ব্যাপারের রহস্যটা কি? তো চলো গল্পটি জেনে আসা যাক। তো গল্পের শুরুতেই দেখতে পাই অ্যান্টনি নামে একটা গেস্ট হাউসে এক বিবাহিত দম্পতি আসে। তো লোকটি এসে ম্যানেজার গোপালকে বলে তাদেরকে মঞ্জুনাথ পাঠিয়েছে। তো গোপাল সঙ্গে সঙ্গেই এদের নাম রেজিস্টার করে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করে তাদেরকে রুম দেখিয়ে দেয়। তো এদের কথাবার্তায় বুঝতে পারি পরের দিন সকাল 9টায় এদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে, ওই জন্য তারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। রাত ঠিক 2টো। মহিলাটির হঠাৎ ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করে পাশে তার স্বামী নেই। সে তার স্বামীকে কয়েকবার ডাকে, কোনো উত্তর না পেয়ে সে টর্চ নিয়ে খুঁজতে বেরোয়। একটি জায়গায় এসে সে থমকে দাঁড়িয়ে যায় এবং সে চিৎকার করে ওঠে। তার স্বামী কোনো এক অজানা কারণে ফাঁসি দিয়ে ঝুলে গেছে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এরপরে গোপাল এসে এই গেস্ট হাউসের মালিক অ্যান্টনিকে ফোন করে এবং এখানকার ঘটনা বিস্তারিত তাকে জানায়। তো অ্যান্টনি তো পড়ে যায় মহাবিপদে। তো অ্যান্টনি এবারে তার বন্ধু পুলিশ অশোককে ফোন করে এবং তাকে বলে এই ঘটনা চাপা দিয়ে দেয়। এরপরে 5 বছর কেটে যায়। পৃথিবী নামে একটা ইন্সপেক্টরকে দেখতে পাই, তাকে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হচ্ছে। তো এরপরে পৃথিবী তার ওয়াইফ মেঘনাকে ফোন করে এটা জানায়। মেঘনা একজন সাইকিয়াট্রিস্ট। তো মেঘনার কাছে যেহেতু পেশেন্ট ছিল তাই তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে বেশিক্ষণ কথা হয় না, পরে কথা হবে বলে ফোন রেখে দেয়। তো মেঘনার কাছে যে পেশেন্টটি ছিল এই ছেলেটি নাকি কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। ছেলেটির বাড়ির লোক তাকে অনেক কারণ জিজ্ঞাসা করেছে কিন্তু সে কোনো উত্তরই দেয়নি। তাই মেঘনা তার গার্জেনকে বাইরে যেতে বলে। তো মেঘনা ছেলেটিকে দেখে সে কিছু আন্দাজ করে এবং কিছু ঔষধ দেয়। এই ওষুধটা নিয়ম করে খেয়েও সব ঠিক হয়ে যাবে। তো রাত্রেবেলা খেতে বসে পৃথিবীর ট্রান্সপোর্ট নিয়ে কথাবার্তা হয়। তো মেঘনা যায় না কারণ সে প্রেগনেন্ট আর তার হাতে এখন কিছু রুগী আছে, তারা প্রতিদিন কাউন্সিলিং এর জন্য আসে, সুতরাং সে যেতে পারবে না। তাই পৃথিবী একাই চলে আসে। তো পৃথিবী নতুন থানায় এসে জানতে পারে এখানে চেন ছিনতাই হচ্ছে খুবই, এবং সেটা অনেক দিন ধরেই। তো এখানকার পুলিশটা কোনো সুরাহা করতে পারেনি। তাই পৃথিবী ভালো করে তদন্ত করার জন্য সমস্ত জায়গায় চেকপোস্ট লাগিয়ে দেয় এবং চেকপোস্ট থেকে সন্দেহজনক 2টি ছেলেকে পৃথিবী ধরে আনে। তো অ্যান্টনি গেস্ট হাউসে চরণ আর রত্না নামে 2জন দম্পতি আসে, তাদেরকে মঞ্জুনাথ পাঠিয়েছে। তো গোপাল রেজিস্টারের কাজ মিটিয়ে এদেরকে রুম দেখিয়ে দেয়। তো চরণ অর্চনাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে কারণ কাল 9টার মধ্যেই তাদেরকে বেরিয়ে যেতে হবে। আর চরণ কম্পিউটারে টুকিটাকি কাজ করছিল। তো সে কাজ করতে করতে অনুভব করে জানলার পাশ দিয়ে কেউ যেন সরে গেল। তো সে একটু ভয় পেয়ে যায় এবং ল্যাপটপ বন্ধ করে সেও শুয়ে পড়ে। রাত ঠিক 2টো। কেউ যেন তাদের ঘরের দিকে আসতে থাকে এবং ছমছম করে নব্বুরের শব্দ হতে থাকে। আর পর মুহূর্তেই দেখি তারা হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে আসে এবং তারা তড়িঘড়ি করে গাড়ির মধ্যে উঠে সেখান থেকে পালাতে যায়। আর তখনই সেই রাস্তা দিয়ে পৃথিবী যাচ্ছিল। তো পৃথিবী এদের কাছ থেকে শুনে যে কি ব্যাপার। তো এরা বলে গেস্ট হাউসে ভূত আছে, আমাদেরকে মেরেই ফেলতো, আমরা কোনো ক্রমে পালিয়ে বেঁচেছি। পৃথিবী বলে ঠিক আছে তোমরা দাঁড়াও, আমি দেখে আসছি বলে পৃথিবী একটা কনস্টেবল নিয়ে গেস্ট হাউসের মধ্যে যায়। কিন্তু পৃথিবী ঘরের মধ্যে কিছুই দেখতে পায় না বা সন্দেহজনক কিছুই মনে হয় না। সে চলে আসে কিন্তু বাইরে এরা ততক্ষণও ভয়ে কাঁপছে। তো পৃথিবী এদেরকে পুলিশ স্টেশনে নিয়ে আসে এবং পৃথিবী এদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে গেস্ট হাউসে, আর এই গেস্ট হাউসেই বা কি করতে এসেছিলে। তো এরা বলে তারা বিবাহিত, তাদের কখনো হানিমুনে যাওয়া হয়নি, তাই একটু ঘোরার জন্য এই গেস্ট হাউসে এসেছিল। আর রাত ঠিক 2টোর সময় গেস্ট হাউসের মধ্য থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তারা দেখতে পায় টেবিলে একটা মোমবাতি জ্বলছে। এই মোমবাতিটা তারা কিন্তু জ্বালায়নি। তো তারা সেটা নিয়েই এদিক ওদিকে খুঁজতে লাগে কিন্তু কিছুই দেখতে পায় না। আর কারেন্টও সেই সময় ছিল না। হঠাৎ মোমবাতিটি নিভে যায়। তো চরণ বারবার জ্বালানোর চেষ্টা করে কিন্তু নিভে যাচ্ছে বারবার। হঠাৎ তারা সামনে দেখতে পায় একটি অশরীরী মেয়ে মোমবাতি হাতে করে দাঁড়িয়ে আছে এবং সেই ছায়ামূর্তি তাদের দিকে এগিয়ে আসছে। তখন তারা ভয় পেয়ে গেস্ট হাউস থেকে পালিয়ে বাইরে চলে আসে। তো এইসব গল্প শুনে পৃথিবী হাসতে থাকে। সে বলে তোমাদের নিশ্চিত কেউ ভয় দেখিয়েছে। তো এরপরে পৃথিবী বাড়ি চলে আসে। সকালবেলা পৃথিবী থানায় চলে আসে।
তো এরা বলে আমরা গেস্ট হাউস হয়ে বাড়ি যাব, কারণ ওখানেই আমাদের সমস্ত জিনিসপত্র পড়ে আছে। তখন পৃথিবী ভাবে হয়তো তাদেরকে ভয় দেখিয়ে ওই গেস্ট হাউস থেকে বের করে দিয়েছে এবং তাদের জিনিসপত্র সব চুরি করে নিয়েছে। ওই জন্য সেও এদের সঙ্গে ওই গেস্ট হাউসে আবার আসে। তো এরপরে এরা রুমে এসে দেখতে পায় তাদের জিনিসপত্র সব ঠিকই আছে, কেউ চুরি করেনি। তো এরপরে পৃথিবী গোপালকে ডাকে এবং এদের ভয়ের ব্যাপারটা গোপালকে বলে। গোপাল বলে এখানে তো অনেক লোকই আসে, আজ পর্যন্ত তো কারোর সঙ্গে এমনটা ঘটেনি, আর আমি কখনোই এমন কিছুই তো শুনিনি। তো যাওয়ার সময় চরণ তার ভিজিটিং কার্ডটি পৃথিবীকে দিয়ে বলে যখন দরকার পড়বে আমাকে ফোন করবেন স্যার, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনার যদি কোনো কাজে আসি। আর অর্চনার নাম্বারটিও পুলিশ নিয়ে নেয়। তো এদিকে দেখতে পাই অন্য একটি থানার পুলিশ রাঘবেন্দ্র এখানে আসে, এই কেসটির বিষয়ে সেও তদন্ত করতে চায়। তো এরপরে পৃথিবী থানায় আসে। রাঘবেন্দ্র পুরুষোত্তম নামে একজনের মিসিং কমপ্লেন নিয়ে পৃথিবীকে ঘটনাটা খুলে বলে। লোকটি মাসখানেক আগে তার ওয়াইফকে নিয়ে অ্যান্টনি গেস্ট হাউসে এসেছিল, আর রাত 2টোর সময় ভয় পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপর থেকে পুরুষোত্তমকে আর পাওয়া যাচ্ছে না। তার স্ত্রীর সন্দেহ এর পিছনে ওই গেস্ট হাউসের ম্যানেজার গোপালেরই হাত আছে। পৃথিবী বলে এইরকমই সেম ঘটনা আগের সপ্তাহে একটা দেখলাম, তো সেই সময়ে একটি মহিলা একটি ব্যাগ নিয়ে ঝামেলা করছে। তো পৃথিবী মহিলাটিকে চিনতে পেরে যায়, এ আসলে অ্যান্টনি গেস্ট হাউসেই কাজ করে। মহিলাটির নাম নীলাম। পৃথিবী ব্যাগটি দেখে নীলামকে জিজ্ঞাসা করে এই ব্যাগটি সে কোথায় পেয়েছে। সে বলে সে কিনেছে। পৃথিবী বলে এত দামি ব্যাগ আপনি কিনলেন কি করে? তখন নীলাম ফেঁসে যায় এবং সে আমতা আমতা করতে থাকে। পৃথিবী বলে আপনি আর গোপাল মিলে সবাইকে ভয় দেখিয়ে গেস্ট হাউস থেকে তাড়িয়ে দেন আর তাদের জিনিসপত্র লুট করেন, তাই তো? নীলাম বলে না না স্যার, আমরা এমন কিছুই করি না, ওই গেস্ট হাউসে সত্যিই ভূত আছে। তো পৃথিবীর এইসব কথা বিশ্বাসই হয় না। সে এইবারে গোপালকেই থানায় ধরে নিয়ে আসে এবং তাকে 3rd ডিগ্রি দেওয়ার পরেও সে সেই একই কথা বলে যে গেস্ট হাউসে সত্যিই ভূত আছে। তো গোপাল এইবারে 5 বছর আগের সেই ঘটনাটি বলে যে এক দম্পতি এই গেস্ট হাউসে থাকতে এসেছিল এবং লোকটি ফাঁসি দিয়ে ঝুলে যায় এবং তারপর থেকেই তার ভূত সবাইকে মেরে ফেলছে। তো ইন্সপেক্টর অনন্ত এই ব্যাপারটা জানতো। সে ওই গেস্ট হাউসের পুরানো সব ফাইলপত্র পৃথিবীর কাছে এনে দেয়। তো পৃথিবী বলে এতগুলো অভিযোগের পরেও ওই অ্যান্টনি গেস্ট হাউসের উপরে ইনভেস্টিগেশন কেন হয়নি? অনন্ত বলে গেস্ট হাউসটি হচ্ছে এমএলএ এর ছোট ভাইয়ের, আর আগের পোস্টিংয়ে যে পুলিশ ছিল তা ছিল ওদের বন্ধু, আর যাতে গেস্ট হাউসের বদনাম না হয় ওই জন্যই কোনো ইনভেস্টিগেশন হয়নি। তো পৃথিবী এইবারে গোপালের কাছ থেকে ওই গেস্ট হাউসের রেজিস্টার খাতাটা নিয়ে আসে এবং তাতে দেখতে পাই নামগুলো হাইলাইট করা। আসলে যারা ওই গেস্ট হাউস থেকে পালিয়ে যেত ভয়ে গোপাল মার্ক করে রেখেছিল। কিন্তু পৃথিবী এটা দেখে অবাক হয়ে যায় যে সবার নামই মার্ক করা, সবাই পালিয়ে গেছে, এটা কি করে সম্ভব? তো এরপরে পৃথিবী ওই খাতা দেখে মনুকুমার নামে একজনের কাছে ফোন করে, কিন্তু ফোনটি ধরে মনুকুমারের ভাই এবং পৃথিবী জানতে পারে মনুকুমার তো কবেই মারা গেছে। আসলে মনুকুমার 4 বছর আগে তার স্ত্রীর সঙ্গে এই গেস্ট হাউসে এসেছিল এবং সেখান থেকে ফিরে এসে তার দাদা সুইসাইড করেছে। তো এরপরে পৃথিবী আরেকজনের কাছে ফোন করে এবং তারাও সেই একই কথা বলে যে ওখান থেকে বাড়ি এসে তার দাদা আত্মহত্যা করেছে। তো পৃথিবী এই ব্যাপারটাই হতবাক হয়ে যায়। তো পৃথিবী এইবারে পুলিশগুলোকে ডেকে ওই রেজিস্টার্ড খাতায় থাকা সমস্ত লোকের নাম্বারে ফোন করতে বলে এবং তারা এখনো বেঁচে আছে কিনা তা জানতে বলে। তো পৃথিবীর হঠাৎ চরণের কথা মনে পড়ে। তো সে সঙ্গে সঙ্গেই চরণের কাছে ফোন করে, কিন্তু ফোনটি চরণের বাবা তোলে এবং চরণের বাবা জানায় চরণ আত্মহত্যা করেছে। এটা শুনে পৃথিবী তো হকচকিয়ে যায়। তো এইদিকে পুলিশরা সমস্ত নাম্বারে ফোন করে ডিটেলস বার করে পৃথিবীকে এসে জানায় যে প্রায় 170 জনের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। তখন গোপাল বলে আমি বলেছিলাম না এসব ভূতের কাজ? আমি বুঝতে পেরেছি এইগুলো ওই বিজয় কুমার আর তার স্ত্রী প্রেমার কাজ, কারণ 5 বছর আগে বিজয় কুমারই প্রথম আত্মহত্যা করে এবং তারপর থেকেই এই ঘটনা ঘটে আসছে। তো বিজয় কুমারের নাম শুনে পৃথিবী কেমন চুপচাপ হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে তার বাবার কাছে ফোন করে এবং বলে দাদা কেন মারা গেছিল তুমি এখনো আমাকে বলনি, দাদা আত্মহত্যা করেছিল তাই না? তার বাবা বলে আসলে পৃথিবী হচ্ছে বিজয় কুমারের আপন ভাই। প্রথমে তার দাদা মারা গেছিল, তারপরে তার দাদার শোকে তার বৌদিও বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। তো এর পরের সিনে দেখতে পাই পৃথিবী ও তার স্ত্রী তার দাদা ও বৌদির সমাধি ক্ষেত্রে দাঁড়িয়ে আছে। পৃথিবী বলে আমি ভাবতেই পারছি না আমার দাদা ভূত হয়ে সবাইকে মারছে। আমাকে বলা হয়েছিল ওরা কোন বিয়েতে গেছিল এবং সেখানে কি অ্যাক্সিডেন্টে ওরা মারা গেছিল। আসলে এরকম কিছু যে ঘটেছিল আমি ভাবতেই পারছি না। মেঘনা বলে ওসব ছাড়ো তো, ভালো করে দেখো ওখানে কেউ ভূতের ভয় দেখিয়ে অন্য কোনো ক্রাইম করে চলেছে না তো। তো এরপরে সমস্ত পুলিশদের মিটিং বসে এবং তারা ঠিক করে যারা মারা গেছে তাদের প্রত্যেকজনের বাড়ি গিয়ে তারা খোঁজ খবর নেবে। তো এরপরে সিনে দেখতে পাই পৃথিবী, মেঘনা ও অনন্ত চরণের বাড়িতে আসে এবং তার বাবাকে জিজ্ঞাসা করা হয় যে কি এমন কারণ থাকতে পারে যার জন্য সে আত্মহত্যা করেছে। তো চরণের বাবা বলে যদি টাকা পয়সার সমস্যা হতো আমাকে বলতে পারতো, ও যে কেন আত্মহত্যা করলো এর কারণ আমিও খুঁজে পাইনি।
তো পৃথিবী এবারে চরণের স্ত্রী অর্চনা কেমন আছে তা জিজ্ঞাসা করে। তখন চরণের বাবা বলে, কে অর্চনা? ওর তো এখনো বিয়েই হয়নি। এটা শুনে তো পৃথিবী চমকে যায়। সে বলে, আপনি সত্যি বলছেন? আমার ছেলে, আমি জানবো না ও বিয়ে করেছে কি বিয়ে করেনি? তো পৃথিবী এইবারে অর্চনার কাছে ফোন করে। অর্চনাকে দেখতে পাই সে বিছানায় পড়ে কাঁদছে। সে খুবই ডিপ্রেশনের মধ্যে আছে। তো পৃথিবী অর্চনার সঙ্গে দেখা করতে চাইলে অর্চনা বলে ঠিক আছে, বলে সে তার বাড়ির লোকেশন পাঠিয়ে দেয়। তো পৃথিবীরা বেরোতেই যাবে, তখন মেঘনা বলে তার ক্লিনিকের জন্য দেরি হয়ে যাচ্ছে, বলে মেঘনা চলে যায়। তো এরপরে পৃথিবীরা অর্চনার বাড়িতে আসে এবং ঘরে ঢুকেই তারা চমকে যায়। দেখতে পাই অর্চনাও ঝুলে পড়েছে এবং সে একটি সুইসাইড নোটও লিখে গেছে। তাতে লেখা আছে যে তার জন্যই আজকে চরণের মৃত্যু হয়েছে, আর তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, সে নিজেই দায়ী। তো রাত্রেবেলায় এই কেসটা নিয়ে পৃথিবী আর মেঘনা আলোচনা করছে। পৃথিবী বলে 170 জন আত্মহত্যা করেছে, কেউ সুইসাইড নোট লিখে যায়নি, কিন্তু অর্চনা লিখে গেছে। এই ব্যাপারটাও যেন কেমন একটা। মেঘনা বলে অর্চনা যখন সুইসাইড নোট রেখে গেছে তার মানে ও সত্যি সত্যিই আত্মহত্যা করেছে। তো পৃথিবীর মনে একটা খটকা এখনো আছে যে তারা বিবাহিত কেন বলেছিল। তো মেঘনা পৃথিবীকে জিজ্ঞাসা করে, এরপরে কার এনকোয়ারি করছো তুমি? পৃথিবী জানায় ফিল্ম অ্যাক্ট্রেস দিব্যার। তো পরের দিন পৃথিবী দিব্যার কাছে এসে তার হাজবেন্ড গণেশের আত্মহত্যার ব্যাপারে জিজ্ঞাসা করে, আর তারা কি জন্য ওই অ্যান্টনি গেস্ট হাউসে গেছিল। তো দিব্যা জানায় গণেশের সাথে সম্পর্ক হওয়ার পরে সে প্রেগনেন্ট হয়ে গেছিল, আর যেহেতু তারা বিয়ে করেনি ওই জন্য তারা সিদ্ধান্ত নেয় যে অ্যাবর্শন করাবে, কিন্তু কোনো হসপিটাল তা করতে চাইছিল না, কারণ স্বাভাবিক এটা বেআইনি জিনিস একটা। তো এরপরে একদিন গণেশ আমাকে বলে রত্নাগিরিতে একটা হসপিটালের খোঁজ পেয়ে এসেছে, আর সেখানে বেআইনিভাবে অ্যাবর্শন করানো হয় এবং সেখানে গিয়ে দেখা যায় হসপিটালটি 3 বছর ধরে বন্ধ। আসলে তাদেরকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছিল। তো হসপিটালের পাশেই এক চায়ের দোকানদার, এর নাম মঞ্জুনাথ, সে এদেরকে বলে আপনারা অ্যাবর্শন করাতে এসছেন না? তো প্রথমটাই এরা চমকে যায়। তখন মঞ্জুনাথ বলে এখানে এই জন্যই সবাই আসে, আমি জানি, আমি আপনাদেরকে সাহায্য করতে পারি, কাল 9টার সময় চলে আসবেন, আর এখন সামনেই অ্যান্টনি গেস্ট হাউস আছে, ওখানে গিয়ে রাতটা কাটিয়ে নেন। তো এরপর এরা দুজন রাত্রেবেলাতেই ওই গেস্ট হাউসে থেকে যায় এবং রাত 2টোর সময় ওই নুপুরের শব্দ, কান্নার শব্দ সব মিলেমিশে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় এবং তারা ওই গেস্ট হাউসের ভূতেরও সম্মুখীন হয় এবং সেই রাত্রে তারা কোনো ক্রমে সেখান থেকে বেঁচে ফেরে। আর তারপর থেকে গণেশ কেমন ভয়ে ভয়ে থাকতো, একা থাকতেই পারতো না। তো এমনই একদিন রাত্রেবেলা আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম। গণেশ আমাকে রাত 2টোর দিকে প্রায় ফোন করে এবং সে বলে আমার খুব ভয় করছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। তো এরপরে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসি, কিন্তু বাড়ি এসে দেখি গণেশ তার মধ্যেই আত্মহত্যা করে নিয়েছে। তো এরপরের সিনে দেখতে পাই পৃথিবী আর মেঘনা এই কেস নিয়ে কথা বলছে, আর তখনই অর্চনার পোস্টমর্টম রিপোর্ট চলে আসে। তো রিপোর্টে দেখা যায় অর্চনাও প্রেগনেন্ট ছিল। তখন পৃথিবীর মনে হয় এই চরণ আর অর্চনাও কি অ্যাবর্শন করাতে গেছিল। তখন অনন্ত বলে স্যার, সব কেসগুলোর এই একটাই কারণ কিন্তু হতেও পারে, তাই সবার পোস্টমর্টম রিপোর্ট এখন দেখা দরকার। তখন মেঘনা বলে সবার দেখার কি দরকার, যারা মিসিং কমপ্লেন করেছিল শুধু সেই মহিলাগুলোর পোস্টমর্টম রিপোর্ট চেক করলেই তো হয়ে যায়। পৃথিবী বলে ঠিক আছে, বলে সে তাদের পুলিশ গ্রুপে ভয়েস SMS করে বলে যে রিপোর্টগুলো পাঠাতে, এবং রিপোর্টগুলো আসলে পৃথিবী দেখতে পায় হ্যাঁ এই মহিলাগুলোও প্রেগনেন্ট ছিল। তখন পৃথিবী ভাবে সবাই অ্যাবর্শন করাতে ওই পুরানো হসপিটালে আসে এবং সেটা বন্ধ দেখে তারা আটকে যায়, আর মঞ্জুনাথ তাদেরকে ওই অ্যান্টনি গেস্ট হাউসে পাঠায় এবং তারপরেই তারা মারা যাচ্ছে। তো পরের দিনই তারা ওই হসপিটালের সামনে ওই মঞ্জুনাথের দোকানে আসে, কিন্তু দেখতে পায় দোকান বন্ধ। তো পাশের এক দোকানের থেকে তার বাড়ির ঠিকানা নিয়ে তার বাড়িতে আসে এবং মঞ্জুনাথের বাড়িতে এসে তারা আরো একবার চমকে যায়, কারণ মঞ্জুনাথও আত্মহত্যা করেছে। তো পৃথিবীর মাথা এবারে গরম হয়ে যায়। সে গোপালকে আবারও ধরে এনে আচ্ছা করে দেয়। তখন গোপাল বলতে শুরু করে মঞ্জুনাথ ওই হসপিটাল মানে ওই সৃষ্টি হসপিটালে কাজ করত এবং ওই হসপিটালে বেআইনি ভাবে অ্যাবর্শন করানো হতো, আর তারপরে পেশেন্টকে ওই হসপিটালে রাখা রিস্কি হয়ে যেত। ওই জন্য মঞ্জুনাথ অ্যান্টনি গেস্ট হাউসে তাদেরকে পাঠিয়ে দিত, আর এই জন্য গোপালও মঞ্জুনাথকে কমিশন দিত। কিন্তু বছর 3 আগে ওই হসপিটালের একটা ডাক্তার সুইসাইড করে, আর তারপর থেকেই ওই হসপিটাল একেবারেই বন্ধ হয়ে গেছে। আর মঞ্জুনাথের পাঠানো লোকদেরকেই ওই গেস্ট হাউসে থাকা বিজয় কুমারের ভূতই ভয় দেখাতো। পৃথিবী বলে এসব ভূতের কথা বাদ দেন। গোপাল বলে আমি সত্যিই বলছি, বিজয় কুমারের ভূতই ওদেরকে মারছে। আর কাল রাত্রেবেলাতেই মঞ্জুনাথ 2জন গেস্টকে পাঠিয়েছিল, আমি তাদেরকে থাকতে দেইনি, তাদেরকে অন্য গেস্ট হাউসে আমি পাঠিয়ে দিয়েছি। তো পৃথিবী ভাবে ওই 2জন কাপেল যেহেতু ওই গেস্ট হাউসের মধ্যে গিয়েছিল তাদের সঙ্গে হয়তো খারাপ কিছু ঘটতে পারে, তাই সে গেস্ট হাউস থেকে ওই কাপেলদের নাম্বার নিয়ে তাদের কাছে ফোন করে এক্ষুনি থানায় ডাকে এবং পুরো থানাতেই CCTV লাগিয়ে দেয়। তো পৃথিবী এদেরকে বলে
আমি জানি তোমরা হাজবেন্ড ওয়াইফ নও, তোমরা এখানে সৃষ্টি হসপিটালের খোঁজে এসেছিলে আর কি করাতে এসেছিলে আমি তাও জানি। গত 5 বছরে যারা এখানে এসছে সবারই মৃত্যু ঘটে গেছে, তাই যদি বাঁচতে চাও তাহলে আজকের রাতটা এই থানাতেই থাকতে হবে তোমাদের। তো এরপরে পৃথিবীর সমস্ত থানার পুলিশদেরকে অ্যালার্ট থাকতে বলে এবং সে বসে থাকে কখন ভূত আসবে দেখবে। তো রাত ঠিক 2টো, মেঘনা শুয়ে আছে। বাইরে থেকে দরজায় কেউ কন্টিনিউয়াসলি করাঘাত করে চলেছে। সে অনেক ডাকাডাকি করে কিন্তু কারোর উত্তর বার্তা পায় না। তারপরে সে বাথরুমে আসে এবং আয়নার দিকে তাকাতেই সে চমকে ওঠে। সেখানে কোনো একটি মহিলার প্রতিচ্ছবি তার দিকে তাকিয়ে বিচ্ছিরিভাবে হাসছে। এরপরে আয়নাটি আস্তে আস্তে করে ফেটে যায় এবং ওই ভাঙা আয়নার উপরে একটি লেখা ভেসে ওঠে, কুইট অর ডাই। এবং সে দৌড়ে ঘরে এসে পৃথিবীকে ফোন করে। তো পৃথিবী ফোন পেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসে এবং পৃথিবী বাড়ি এসে মেঘনাকে দেখতে পায় সে চুল ছেড়ে দাঁড়িয়ে আছে এবং সে হাত উঁচু করে ওই আয়নার লেখাটি দেখায়। আর তখনই পুলিশ স্টেশন থেকে পৃথিবীর কাছে ফোন আসে এবং সে আবারও তাড়াতাড়ি করে থানায় চলে আসে এবং দেখতে পায় ওই ছেলেটিও ঝুলছে, অর্থাৎ সেও মারা গেছে। তো কনস্টেবলটি এসে পৃথিবীর ঘুম ভাঙিয়ে দেয়। পৃথিবী চমকে ওঠে, আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তো সে দেখতে পায় ছেলেটি মারা যায়নি, সে এখনো ঠিকই আছে। তো সকালবেলাতে পৃথিবী বাড়িতে আসে। তো এরপরে মেঘনা ওই ছেলেটি আর মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে। পৃথিবী বলে, হ্যাঁ ওরা তো ঠিকই আছে, ভূত থাকলে তো ওদেরকে মারবে তাই না। তো এরপরে পৃথিবী রাত্রেবেলা যে খারাপ স্বপ্ন সে দেখেছে সেটা মেঘনাকে বলে। মেঘনা বলে, ও আচ্ছা অতিরিক্ত চিন্তা ভাবনা করছো তো ওই জন্য ওইসব স্বপ্নে আসছে, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। তো এরপরে পৃথিবী ওয়াশরুমে এসে চমকে যায়। সে আয়নাতে দেখতে পায় ওই লেখাটি, কুইট অর ডাই। তো সে সঙ্গে সঙ্গে মেঘনাকে ডাকে। তো এরপরে মেঘনা ভূতকে বিশ্বাস করতে শুরু করেছে, কারণ এইরকম কাকতালীয় ঘটনা কিভাবে সম্ভব। তো এরপরে পৃথিবী থানায় এসে এদেরকে বাড়ি যেতে বলে। তো ছেলেটির গাড়ি স্টার্ট করতে গিয়ে দেখে স্টার্ট নিচ্ছে না, গাড়িটির ব্যাটারি লো হয়ে গেছে। তো এটা দেখে অনন্ত আর কুমার এসে বলে যে কি সমস্যা হয়েছে। তো এরা বলে, স্যার গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে, ধাক্কা মারতে হবে। তো কুমার নামে পুলিশ যে গাড়িতে বসে আর এরা ধাক্কা মারতে থাকে। তো গাড়িটি স্টার্টও নিয়ে নেয়, কিন্তু হঠাৎ গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সোজা এসে ছেলেটিকে মেরে দেয় এবং ছেলেটি সেখানেই মারা যায়। তো এরপরে পৃথিবী দৌড়ে এসে কুমারকে ডাকে, কিন্তু কুমার চুপচাপই পড়ে আছে। কিছুক্ষণ পরে সে উঠে খিলখিলিয়ে হাসতে থাকে। তো এটা দেখে থানার সমস্ত পুলিশই অবাক হয়ে যায়। তো এরপরের সিনে আমরা দেখতে পাই মেঘনা টিভিতে ওই পুলিশ স্টেশনের অদ্ভুত ঘটনাটি সে দেখছে। ওই সময় পৃথিবী রেগে মেগে বাড়িতে ঢুকে তার দাদার ছবিতে মারতে থাকে আর বলতে থাকে সব তোর জন্যই, ভূত হয়ে সবাইকে মেরে ফেলছে। তো মেঘনা পৃথিবীকে কোনো রকমে বোঝায়। তো এর পরের সিনে দেখতে পাই পৃথিবী এসপির সঙ্গে মিটিং করে। তো তারা আলোচনা করে কুমার 25 বছর ধরে গাড়ি চালায়, ওর এতটা এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও ও কিভাবে এমন একটা কাজ করতে পারলো। তার মানে বোঝাই যাচ্ছে এখানে অদ্ভুত ঘটনা কিছু তো ঘটছে। তো মেঘনা বলে, আমি একজন মনোবিদের ডাক্তার হলেও হয়তো এই কথা বলাটা আমার মানায় না, তবু বলতে হচ্ছে। এখন যা ঘটনা ঘটছে কোনো এক বড়সড় তান্ত্রিকের যদি সহায়তা নেওয়া যায় তাহলে হয়তো কোনো রকম সমাধান হতে পারে। পৃথিবী বলে, আমার চেনা একজন আছে, তাহলে তাকেই বলছি। তো রাত্রেবেলা জোসেফ নামে একজন ফাদারকে আসতে দেখি। আসলে পৃথিবী তাকে আসতে বলেছে এবং সে গেস্ট হাউসের মধ্যে ঢুকে যায় আর সবাইকে বলে যায় ঘরের মধ্যে যাই হয়ে যাক না কেন কেউ আসবে না। তো এরপরে বেশ অনেকক্ষণই সময় কেটে যায়, ফাদারের কোনো পাত্তাই নেই। তো মেঘনা আর পৃথিবী ওপরে যায়। তো তারা উপরে আসতেই ফাদার তাদের উপরে কেমন ভয়ঙ্কর ভাবে রিয়াক্ট করে। তো এখানে সিন কাট হয়ে যায়। তো এরপরে দেখতে পাই এরা সেখান থেকে চুপচাপ বেরিয়ে আসে। তো সবাই ফাদারকে জিজ্ঞাসা করে যে ঘরের মধ্যে কি দেখলেন। তো ফাদার বলে কাল সকালে কথা হবে বলেছে, সেখান থেকে চলে যায়। তো পরের দিন সকালে মেঘনা ঘুম থেকে উঠে থাকে, পৃথিবী সেখানে নেই। সে পৃথিবীর কাছে ফোন করে। মেঘনা বলে, তুমি সাত সকালে না বলে কোথায় গেছো? পৃথিবী বলে, আমাকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছে কারণ ফাদার জোসেফ মারা গেছে। তো এটা শুনে মেঘনা চমকে যায়। পৃথিবী বলে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। তো এরপরে পৃথিবী আসলে মেঘনা পৃথিবীকে বলে, তুমি না এই কেসটা ছেড়ে দাও, আর আমার ভালো লাগছে না, একের পর এক যা ঘটছে। পৃথিবী বলে, না আমার কিছু হবে না। ফাদারের মৃত্যুর পরে একটা ক্লু পাই আমি, তারপরে একটা জায়গায় আমি যাই। সেখানে গিয়ে আমি দেখতে পাই যারা যারা মারা গেছে তাদের সবার ছবি, ডকুমেন্টস সব সেখানে আছে। তো এইসব দেখে পৃথিবী বুঝতে পারে আসলে এটা কোনো ভূতের কাজ নয়, প্ল্যান করে খুন করা হচ্ছে সবাইকে। তো সে সেখানে ভূতের সব ড্রেসপত্র পায় এবং একটি ফটো অ্যালবামও পায়, যেটা দেখে সে চমকে ওঠে। সেখানে ওই গেস্ট হাউসে কাজ করা নিলামের ছবিও আছে আর তার পাশে মেঘনার ছবিও আছে। তো পৃথিবী ছবিটি মেঘনাকে দেখায়। তো মেঘনা এটা দেখে অবাক হয়ে যায়। সে বলে, এসব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। পৃথিবী বলে, অনেক হয়েছে, আর ঢপ মেরে নাটক করে লাভ নেই। আমি একজন পুলিশ, ভাত আমি ঠিক গালেই দেই, নাকে না। মেঘনা বলে, আরে তুমি আমাকে সন্দেহ করছো? ফাদারের মৃত্যুর পরে মনে হচ্ছে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। পৃথিবী বলে, ফাদার মারা যায়নি,
উনি এখনো বেঁচে আছেন। তো ফাদার সেখানে আসে। আসলে ইনি কোনো ফাদার নন, ইনি একজন বড় সাইকোয়াট্রিস্ট বা মনোবিদের ডাক্তার। উনি পুলিশদের সাইকোলজি পড়ান। তো পৃথিবী এবারে মেঘনাকে বলে, সত্যি নাটক করতে পারো। আমি তো এক প্রকার বিশ্বাসই করে ফেলেছিলাম যেগুলো ভূতের কাজ। ওই স্বপ্ন দেখার পরে বাড়ি এসে যখন দেখি আয়নাতে ওই একই কথা লেখা আছে, তারপরে থানাতে ওই ঘটনার পরে আমি তো ভেবেই নিয়েছিলাম আমার ভাই ভূত হয়ে ওইসব করছে। তবে আমার মনে খটকা যাচ্ছিল না, তাই সেদিন রাতের সিসিটিভি ফুটেজ আমি চেক করি। তখন দেখতে পাই কুমার ইচ্ছা করেই ওই ছেলেটির গাড়ির হেডলাইট জ্বালিয়ে রেখেছিল, যাতে সকালে গাড়িটির ব্যাটারি লো হয়ে যায়। আর সকালে স্বাভাবিকভাবেই গাড়ি স্টার্ট নেয় না। আর সেই সুযোগেই কুমার ইচ্ছা করেই ওই ছেলেটিকে মেরে ফেলে, যাতে সবাই বিশ্বাস করে যে এটা ভূতই করেছে। কিন্তু কুমার এটা কেন করলো? তার কারণ কুমার অনলাইন গেম খেলতো এবং সে অনেক দেনায় জর্জরিত ছিল। তো এই খবরটি তুমি জানতে, ওই জন্য তুমি 5 লক্ষ টাকা দিয়েছো কুমারকে। পরবর্তীতে কুমার আমার কাছে মুখ খুলেছিল যে তুমি ওকে টাকা দিয়েছো, আর এই হচ্ছে তোমার ব্যাংকের প্রমাণ। আর সেই দিন আমি থানা থেকে বাড়ি ফিরে আমার স্বপ্নের কথা তোমাকে আমি বলেছিলাম। তারপরে যখন আমি ড্রেস চেঞ্জ করতে যাই, তখন তুমি বাথরুমে গিয়ে কুইট অ্যান্ড ডাই কথাটি লিখে দাও। আর আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছিল যে এইসব ভূতের কাজ সাজে। আর সব সময় তুমি আমার কাছে এই কেসের ডিটেলস সম্পর্কে জানতে চাইতে, আর আমি তো খোলা মনে সব বলেই দিতাম। আর কখন কার উপরে ইনকোয়ারি করতে চলেছি তুমি সবই জানতে। ব্যাস, তুমি তাকেই তখন মেরে ফেলতে। আর যখন আমরা মঞ্জুনাথের বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন তুমি আড়ালে গিয়ে ওকে ফোন করে বলেছিলে যে পুলিশ সব জানতে পেরে গেছে, তোমার আর বাঁচার লাইন নেই। তাই সে পুলিশের হাতে মরার চেয়ে নিজেই মরে যায়। আর অর্চনা নিজেই আত্মহত্যা করে ফেলেছিল, কারণ তার অপরাধ বোধ তাকেই মেরে ফেলেছিল। তারপরে যখন অর্চনার পোস্টমর্টম রিপোর্ট দেখে আমাদের সন্দেহ হয় যে সে মৃত্যুকালীন প্রেগনেন্ট ছিল, তাই তখন আমরা সবার পোস্টমর্টম রিপোর্ট চেক করতে যাই। তখন তুমি ভাবলে হয়তো এবার আমি ধরা পড়ে যাব, তাই তুমি ওখানে আবার বুদ্ধি খেললে, শুধু সামনের কয়েকজন মহিলার রিপোর্ট চেক করতে বললে। কিন্তু আমি পরে সবার রিপোর্ট চেক করি এবং জানতে পারি তাদের মধ্যে অনেকেরই মৃত্যু জাতীয় ওষুধের কারণে হয়েছে, আর সবাই ছিল তোমার পেশেন্ট। আর আমার দাদাকেও তুমিই মেরে ফেলেছো। কিন্তু কেন? তো মেঘনা যেহেতু এইবারে পুরোপুরি ফেসে গেছে, সে খেপে যায় এবং সে চিল্লিয়ে বলতে থাকে, হ্যাঁ আমিই সবাইকে মেরেছি আর তোমাকেও মেরে ফেলবো। বলে সে পৃথিবীকে মারতে গেলে পৃথিবী এক চড়ে তাকে নিচে ফেলে দেয়। মনোবিদের ডাক্তার, যে কিনা নিজেই মানসিক রোগে আক্রান্ত, ডক্টর জোসেফ মেঘনাকে হিপনোটাইজ করে এবং তার সব কথা সে জেনে নেয়। তো এরপরে ডক্টর জোসেফ এসে পৃথিবীকে বলে মেঘনার একটা মানসিক রোগ আছে, যেটা ওর ছোটবেলাকার ঘটনার সঙ্গে জড়িয়ে আছে। মেঘনার যখন জন্ম হয় তার বাবা ভেবেছিল যে তাদের ছেলে সন্তান হয়েছে, কিন্তু সে যখন গিয়ে দেখে মেয়ে হয়েছে, সে খেপে যায়, কারণ এর আগে তাদের 4টে মেয়ে আছে। তো মেয়ে হওয়ার কারণে মেঘনার বাবা মা ও বাচ্চাকে নিচেই ফেলে রাখে এবং ওই অবস্থাতেই তাদের উপরে কুব্যবহার করতে থাকে। তো এরপরে সময় যায়, কথায় কথায় মেঘনার বাবা মেঘনার মাকে খুবই মারত, আর তার সঙ্গে তার শাশুড়িও। আর কুভাষায় বলতে থাকতো যে তোর পেটে কোনো ছেলে নেই, শুধু মেয়েই বার করতে হয়। বাচ্চাদের সামনে পারিবারিক ঝগড়া মারপিট করাটা একদমই উচিত নয়। এর ফলে তাদের মানসিক স্থিতির উপরে কতটা যে খারাপ প্রভাব পড়ে সে জ্ঞান এরা করে না। তো এর কিছু বছর পরে একদিন সাহস করে মেঘনার মা মেঘনার বাবাকে বলে মেঘনাকে স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য। এ কথা শুনে মেঘনার বাবা খেপে যায় এবং মেঘনার মাকে মারতে আসে, কিন্তু পিছন থেকে মেঘনা তার বাবাকেই মেরে ফেলে। আর এই দোষটা সম্পূর্ণই মেঘনার মা কাঁধে তুলে নেয় এবং তার যাবজ্জীবন জেল হয়ে যায়। আর মেঘনার দিদিদের তার মা বলে যায় মেঘনাকে যেন তারা ডাক্তার বানায়। তো এরপরে যখন মেঘনা ডাক্তারি পড়ছে, তখন পৃথিবীর সঙ্গে তার আলাপ হয়। ডক্টর জোসেফ বলে এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু একটা ফোন কল মেঘনার জীবনটাই পাল্টে দেয়। একদিন পৃথিবীর দাদা মেঘনাকে ফোন করে, তাদের বাচ্চার জেন্ডার চেক করাতে চায়। তার স্ত্রীর গর্ভে ছেলে আছে না মেয়ে আছে, কারণ তাদের আগেই একটা মেয়ে আছে, তাই এবারে একটা ছেলে হলে ভালো হয়। মেঘনা বলে এটা বেআইনি, আমি করতে পারবো না, কিন্তু পৃথিবীর দাদা জোড়াজোড়ি করতে থাকে। তখন মেঘনা বলে আচ্ছা দাদা, যদি বৌদির গর্ভে মেয়ে থাকে তাহলে কি করবেন? তখন বিজয় বলে অ্যাবর্শন করিয়ে নেব। এটা শুনে মেঘনা খুব খেপে যায় এবং তার মানসিক স্থিতি পুরোই পাল্টে যায়, কারণ সে ছোটবেলা থেকেই মেয়ে হওয়ার কারণে অবহেলিত। তার মায়ের জীবনটাও নষ্ট হয়ে গেছে, তথা তাদের পরিবারটাই ধ্বংস হয়ে গেছে। আর পৃথিবীর দাদা বিজয় বারবার ফোন করে মেঘনাকে এই কাজটা করার জন্য অ্যাপ্রোচ করতে থাকে। তো মেঘনা একসময় বিরক্ত হয়ে বলেই দেয় যে আপনি আমাকে আর কোনোদিনও ফোন করবেন না। তো এরপরে একদিন বিজয় ওই সৃষ্টি হসপিটালের খোঁজ পায়। তো সেখানে চেক করে দেখা যায় তার স্ত্রীর গর্ভে মেয়েই আছে। তো এইবারে অ্যাবর্শনের কথা শুনে পৃথিবীর বৌদি সাহায্যের জন্য মেঘনার কাছেই ফোন করে, কারণ কোনো মাই চাইবে না বাচ্চা নষ্ট করে দিতে। তখন মেঘনা বলে তুমি স্বামী চাও না বাচ্চা চাও? তখন পৃথিবীর বৌদি অনেক ভেবেচিন্তে বলে আমি বাচ্চাই চাই।
তো এরপরে তারা প্ল্যান করে বিজয়কে নিয়ে ওই অ্যান্টনি গেস্ট হাউসে আসে। তারপরে রাত্রেবেলা বিজয় নাকে স্প্রে করে তাকে ঘুম পাড়িয়ে দেয় এবং তাকে ওই অবস্থায় ঝুলিয়ে দেয়। তো এরপরে বিজয়ের স্ত্রী বাড়ি এসে তার বাবাকে এটা বিশ্বাস করায় যে তার গর্ভে মেয়ে আছে এটা জেনে তার ছেলে আত্মহত্যা করেছে। তাই মান সম্মান হেতু বিজয়ের পোস্টমর্টম করা আটকে দেওয়া হয়। আর গেস্ট হাউসের মালিকের কারণেই তো ইনভেস্টিগেশনটাও হয় না। তো এরপরে বিজয়ের স্ত্রীও আত্মগ্লানিতে ভুগতে থাকে। সে আর এসব সহ্য করতে পারে না, সেও বিষ খেয়ে আত্মহত্যা করে। তো এই খবর শুনে মেঘনার মানসিক স্থিতি আরো খারাপ হয়ে যায়। তো এরপরে সে সিদ্ধান্ত নেয় যারাই অ্যাবর্শন করানোর সিদ্ধান্ত নেবে তাদেরকেই সে মেরে ফেলবে। তারপরে ডক্টর প্রিয়াঙ্কার কাছে যারা অ্যাবর্শনের জন্য আসে তাদেরকে সে কাউন্সিলিং এর জন্য তার কাছে নিয়ে আসে। তারপরে সেই সব কাপল বা দম্পতিদের হাজবেন্ড বা প্রেমিকের মানসিক স্থিতির সমস্যা আছে বলে মেন্টালি ভাবে পাগল করে দেওয়া ওষুধ দিত। আর এই ওষুধের কারণে সেই সব মানুষরা কেমন একটা সবসময় ভয়ে ভয়ে থাকতো। তো এরপরে সে ওই গেস্ট হাউসের ম্যানেজার গোপালকে, চাওয়ালা মঞ্জুনাথকে ও তার বোন নীলামকে ভূত সাজিয়ে সবাইকে ভয় দেখাতো। আর দিন দিন ওই মেডিসিনের প্রভাবে মানসিক স্থিতি খারাপ হয়ে যাওয়ার ফলে তারা আত্মহত্যা করে ফেলতো। তো ডক্টর জোসেফ এই পর্যন্ত বলে মেঘনার ভালো ট্রিটমেন্টের প্রয়োজন, তাহলেই ও সুস্থ হয়ে উঠবে। তো এরপরে পৃথিবী মেঘনার কাছে দেখা করতে গিয়ে দেখে মেঝেতে রক্তের দাগ। তো সে রক্তের দাগ অনুসরণ করে একটি রুমে গিয়ে দেখে সেখানে মেঘনা বসে আছে। তো তার কাছে গিয়ে দেখে মেঘনা আর বেঁচে নেই। তো সিন একটু পিছনে আসে আর দেখতে পাই মেঘনার যখন ঘুম ভাঙে সে দেখতে পায় তার মিসক্যারেজ হয়ে গেছিল। সে অনেক কষ্ট পায়। তারপরে সে কোনো রকমে সেখান থেকে উঠে ঘরে এসে পৃথিবীর জন্য একটা চিঠি লেখে। সে লিখেছে, আমি এইসবগুলো করেছিলাম ওই নিষ্পাপ ভ্রূণগুলোকে বাঁচানোর জন্য। যতক্ষণ বাচ্চা মায়ের গর্ভে থাকে ততক্ষণ তাকে ভ্রূণ বলা হয়, তারপরে সে ভূমিষ্ঠ হলেই তাকে বাচ্চা বলা হয়। আমি বুঝতে পেরেছি আমার পাপের জন্যই আজকে আমার ভ্রূণটাও নষ্ট হয়ে গেল, আর এতগুলো মানুষকে আমি মেরে ফেলেছি। আমি তোমার সামনে মুখ দেখাতাম কি করে? তাই আমি আমার বাচ্চার সাথেই চলে যাচ্ছি। তো এরপরে 1 মাস পরের সিন দেখতে পাই পৃথিবীর কাছে ফোন আসে অ্যান্টনি গেস্ট হাউসে কেউ আত্মহত্যা করেছে। আর ওই রুমের মধ্যে একটি মহিলাকে আমরা দেখতে পাই যে বাচ্চাকে আদর করছে। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।